দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ চ্যানেল 24 এর সকাল 10টার খবরে। শুনছিলেন সিএনএন ফ্যামিলি ব্লেন্ডটি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি সামিয়া সেহরিস আলম। শুরুতেই প্রো সেনসিটিভ হোয়াইট প্লাস টুথপেস্টের সৌজন্যে বিশ্বকাপের খবর। যুক্তরাষ্ট্রকে 4-1 গোলে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম। জোড়া গোল করেছেন চার্লস ডি কেটেলারা। এছাড়া স্কোর শিটে নাম তোলেন লুকাকু ও ফানাকে। এদিকে শেষ 16 ম্যাচে রাতে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসির প্রতিপক্ষ মোহাম্মদ সালার মিশর। কাউকে একক ফেভারিট মানতে নারাজ আল বিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনি। দুদলের একমাত্র দেখায় জয়ের হাসি হেসেছিল আর্জেন্টিনা। এ ম্যাচে দলে একাধিক পরিবর্তনের ইঙ্গিত স্কালোনির। নিকোলাস তাগলিয়াফিগোর ফেরা প্রায় নিশ্চিত। লতারো মার্তিনেজের জায়গায় হুলিয়ান আলভারেজ শুরুর দলে জায়গা করে নিতে পারেন। আটালান্টায় রাত 10টায় শুরু হবে ম্যাচ। সাভারে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রার পর সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত 3 জন। জাতীয় নাগরিক পার্টির মাসব্যাপী জুলাই পদযাত্রার প্রথম দিন সোমবার রাতে ককটেল বিস্ফোরণ হয় সাভারের কর্মসূচিতে। নিন্দা এবং ক্ষোভ জানাতে ঘটনাস্থলে প্রতিবাদী মিছিল করেন দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ স্থানীয় নেতাকর্মীরা। অবস্থান নেয় সাভার থানার সামনে। সারা দেশের বিভিন্ন জায়গায় ফ্যাসিস্টদেরকে পুনর্বাসনের সাথে সরাসরি বিএনপি জড়িত। তারা বিভিন্ন জায়গায় 5ই আগস্টের পরে মামলা বাণিজ্য করেছে, মামলা দিয়েছে। সেই মামলার ভয় দেখিয়ে তাদেরকে এক ধরনের ব্ল্যাকমেইল করেছে, তাদের ভোট নিয়েছে, তাদের থেকে টাকা পয়সা নিয়েছে এবং তাদেরকে এখন সন্ত্রাসী কার্যক্রম করাচ্ছে। বলে এখানকার যে স্থানীয় এমপি, আমরা মনে করি এটা তারও দায় এবং তার এখানে সংশ্লিষ্টতা আছে কিনা এটাও খতিয়ে দেখতে হবে। পরে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির ঢাকা জেলা উত্তরের সদস্য সচিব সালামতুল্লাহ রনি বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা করেন। হামলায় সাংবাদিক সহ 5 জন আহত হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়। পদযাত্রায় ককটেল হামলার প্রতিবাদে মধ্যরাতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করে এনসিপি। বাংলা মোটরের কার্যালয় থেকে শুরু হয়ে শাহবাগে গিয়ে শেষ হয় মিছিলটি। 24 ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান তারা। যখন এনসিপির তরুণ নেতৃত্বরা চ্যালেঞ্জ হয়ে উঠছে, তখন এনসিপির নতুন নেতৃত্বকে টার্গেট করে নানা ধরনের ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে। এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে নেতাকর্মীরা দাবি করেন সংসদ সদস্যদের নিরাপত্তা দিতে সরকারের ব্যর্থতা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির নাজুক অবস্থারই বহিঃপ্রকাশ। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা। 7 জুলাই 2024 কোটা সংস্কার আন্দোলনে বাংলা ব্লকেট কর্মসূচির মাধ্যমে একযোগে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। রাজধানীর প্রবেশদ্বার সহ দেশ জুড়ে সড়ক মহাসড়ক অবরোধ করা হলে চাপে পড়ে সরকার। পরবর্তীতে যা রূপ নেয় গণ আন্দোলনে। তৎকালীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলছেন, গণ অভ্যুত্থানের 2 বছরে প্রাপ্তির চেয়ে অপ্রাপ্তিই বেশি। বিস্তারিত সুলতান মাহমুদ আরিফের রিপোর্টে। 2024 সালের 7 জুলাই, যেদিন কোটা সংস্কার আন্দোলনের টানা কর্মসূচিতে আসে নতুন মোড়। প্রচলিত হরতাল অবরোধের বাইরে বাংলা ব্লকেড ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দেশ জুড়ে সড়ক মহাসড়ক অবরোধ করা হলে চাপে পড়ে সরকার। সেদিন বিকেল গড়াতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে শুরু হয় মিছিল। শিক্ষার্থীরা অবস্থান নেন শাহবাগ, সায়েন্স ল্যাব, নীলক্ষেত সহ গুরুত্বপূর্ণ মোড়গুলোতে। একই সময়ে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও জেলায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। বাংলা ব্লকের নামকরণের নেপথ্যে কী ছিল? 24 মাস পর সেই স্মৃতি স্মরণ করলেন সে সময়ের সমন্বয়করা। 6 জুলাই সন্ধ্যার পরে আমাদের একটি মিটিং হয়। তো আমরা যেহেতু দীর্ঘ 4 দিন যাবৎ আন্দোলন করছিলাম এবং আমরা কোনো যৌক্তিক সাড়া পাচ্ছিলাম না, তো তখন আমাদের সিদ্ধান্ত হয় যে আমাদের কঠোর কর্মসূচির দিকে আগাতে হবে। বাংলা ব্লকের নামটাকে পাশ করিয়ে নেই এবং এই কর্মসূচির মাধ্যমে যেটা হয় যে আমরা যে জিনিসটা আশা করি ঠিক সেরকম একটা জিনিসই হয়। অবরোধ এই শব্দের সাথে কিছু ট্রমা আছে। বাংলাদেশের মানুষের হরতালের শব্দের সাথে ট্রমা আছে।
তো আমরা হয়তো কাছাকাছি জিনিস, কিন্তু শান্তিপূর্ণ বোঝানোর জন্য আমরা ডিফারেন্ট নামকরণ, ডিফারেন্ট সেন্টিমেন্ট আমরা ব্যবহার করি এখানে। আন্দোলনের সংগঠকদের ভাষায় পরবর্তী কর্মসূচির শক্ত ভিত তৈরি করেছিল 7 জুলাইয়ের বাংলা ব্লকেড। রাজনৈতিকভাবে আমরা বেশ কিছু জিনিস মানুষ এখানে সুফল পেয়েছে, কিন্তু মৌলিক অধিকারের ক্ষেত্রে আসলে সে ধরনের বিশাল কোনো পরিবর্তন আমরা আনতে পারিনি। এটা আমি মনে করি যে জুলাই এখন পর্যন্ত এখানে এই সফলতা দেখাইতে পারেনি। এই প্রত্যাশার জায়গাটা না আসলে 1-2 বছরে পূরণ হবে না। এটা একটা এটা একটা বিশাল জার্নি। এখন যারা রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে, যারা পলিটিশিয়ানস আছে, তারা অনেক সময় মেগা স্টারের চেয়ে অনেক বেশি জনপ্রিয় কিন্তু হয়ে উঠেছে। তো সেই জায়গা থেকে আই হেট পলিটিক্স জেনারেশন থেকে আই লাভ পলিটিক্স জেনারেশন যে আমরা গড়ে তুলতে পেরেছি, এটা কিন্তু আসলে 24 জুলাই গণঅভ্যুত্থানের অনেক বড় একটা সফলতা। 7 জুলাই দিনভর আন্দোলন শেষে সমন্বয়করা ঘোষণা দেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। পরের দিনগুলোতে যা দেশব্যাপী রূপ নেয় গণ আন্দোলনে। আমরা শুধু আজকে নয়, আজকে থেকে প্রত্যেক দিন আমাদের কর্মসূচির যে তীব্রতা সেটি আরো বৃদ্ধি করব। জুলাই যোদ্ধাদের কাছে বাংলা ব্লকেড শুধু একটি অবরোধ কর্মসূচি নয়, এটি ছিল নজিরবিহীন গণ অভ্যুত্থান রচনার এক ঐতিহাসিক অধ্যায়। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা। টানা 3 দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত পার্বত্য জেলাগুলো। পাহাড় ধসের শঙ্কায় চরম ঝুঁকিতে রয়েছেন হাজারো মানুষ। ভারী বৃষ্টিতে মাতামুহুরী নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বান্দরবানের লামা ও আলীকদমের নিচু এলাকা প্লাবিত হয়েছে। বিভিন্ন স্থানে পাহাড় ধসে ব্যাহত সড়ক যোগাযোগ। অনেক জায়গায় বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ সরবরাহ। অন্যদিকে সাঙ্গু নদীর স্রোত বেড়ে যাওয়ায় থানচির তিন্দু, রেমাক্রি ও নাফাকুম পর্যটন এলাকায় আটকা পড়েছে শতাধিক পর্যটক। নিরাপত্তার কথা বিবেচনা করে আগামী 10 জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটন কেন্দ্রে ভ্রমণ নিষিদ্ধ ঘোষণা করেছে প্রশাসন। দুর্যোগ মোকাবিলায় 220টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। দুর্যোগ আসার আগে সতর্ক করার কথা যে প্রযুক্তির, সেটি এখন নিজেই সংকটে। দেশের 5টি আবহাওয়া র্যাডারের 5টি অচল। ফলে উত্তরাঞ্চল, হাওর ও উপকূলের বিশাল এলাকা কার্যকর র্যাডার পর্যবেক্ষণের বাইরে। তবে দ্রুত ঢাকা ও রংপুরের র্যাডারগুলো চালু করা হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবির হোসেনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন কৃষ্ণ সরকার। দেশ জুড়ে এখন সক্রিয় মৌসুমি বায়ু। কোথাও ভারী বৃষ্টি, কোথাও আবার তাপপ্রবাহ। কয়েকটি জেলায় ইতোমধ্যে জারি করা হয়েছে বন্যা সতর্কতা। প্রকৃতির এমন বৃষ্টি, মেঘ, শিলাবৃষ্টি, বাতাস ও ঝড়ের গতিপথ সম্পর্কে তথ্য দেয় আধুনিক র্যাডার। দুর্যোগের নির্ভুল পূর্বাভাসের জন্য যা বিশ্বের সব দেশেই অপরিহার্য। রাডারের গুরুত্ব হচ্ছে অত্যন্ত স্বল্প সময়ের যে পূর্বাভাসগুলো, সেগুলোর ক্ষেত্রে রাডার অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে। শুধু অত্যন্ত কার্যকরী ভূমিকা বললে হবে না, স্বল্প মেয়াদী পূর্বাভাসের মেরুদণ্ড হচ্ছে রাডার। তাই র্যাডার শুধুই একটি প্রযুক্তিগত অবকাঠামো নয়, বরং জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার অন্যতম প্রধান নিরাপত্তা ব্যবস্থা। কিন্তু বাস্তবতা হলো, বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার জন্য যে 5টি র্যাডার রয়েছে, তার সবগুলোই এখন অচল। গত 4 তারিখ রাত্রে 8টার দিকে একটা ওখানে দমকা হাওয়া হয় এবং যার ফলে ওখানে ব্যবহৃত বৈদ্যুতিক ট্রান্সফরমারটি ড্যামেজ হয়, যার ফলে এখন রাডার স্টেশনে কোনো বৈদ্যুতিক পাওয়ার নাই, যার ফলে আমরা রাডার চালাতে পারছি না। পিডব্লিউডির ইঞ্জিনিয়ারদেরকে আমরা এটা অবহিত করছি চিঠি দিয়ে, এবং তারা ইনিশিয়েটিভ নিয়েছেন। মৌলভীবাজার, কক্সবাজার ও পটুয়াখালীর র্যাডার কাজ করছিল না বহু বছর ধরেই। গেল 1 মাসেই কার্যক্রম বন্ধ রংপুর ও ঢাকার 2টি র্যাডারেরও। রাডার ডাটা প্রতি 3 মিনিট 5 মিনিট অন্তর অন্তর পাওয়া যায়। এই যে অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে তথ্যপত্র পাওয়া যায়, তার মাধ্যমে আবহাওয়ার গতি প্রকৃতি অত্যন্ত সূক্ষ্ম নিখুঁতভাবে কি করা যায়, পর্যবেক্ষণ করা যায়। এবং পর্যবেক্ষণের প্রেক্ষাপট থেকে সেটার সাথে সম্পর্কিত যে দুর্যোগ আছে সেটার পূর্বাভাস তৈরি করা যায়, এবং সেই পূর্বাভাস অত্যন্ত দ্রুততার সাথে কোন এলাকায় হবে সেটি জনগণকে জানিয়ে দেওয়া যায়। এই বিশেষজ্ঞের মতে, প্রয়োজনের অর্ধেক লোকবল নিয়ে কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবির হোসেন, চ্যানেল 24, ঢাকা। জাতিসংঘ মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীর সংখ্যা বাড়ানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। স্থানীয় সময় সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘের 2 জন আন্ডার সেক্রেটারি জেনারেলের সঙ্গে পৃথক বৈঠকে বাংলাদেশের দীর্ঘদিনের শান্তিরক্ষা অবদান, পেশাগত সক্ষমতা এবং ভবিষ্যৎ প্রস্তুতির কথা তুলে ধরে এই আহ্বান জানান তিনি।
বাংলাদেশি কর্মকর্তাদের জন্য আরও নেতৃত্বস্থানীয় পদে নিয়োগ এবং বিশেষায়িত পুলিশ ইউনিট পাঠানোর ক্ষেত্রে জাতিসংঘের জোরালো সমর্থন চান স্বরাষ্ট্রমন্ত্রী। জাতিসংঘের সদর দপ্তরে ৫ম জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সফরে আছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। খুলনার একটি মাদ্রাসায় ১০ বছর বয়সী শিক্ষার্থীকে পায়ে শিকল দিয়ে বেঁধে নির্যাতনের অভিযোগে প্রধান শিক্ষক আসলাম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে শৈলুয়া এলাকায় হামিউসসুন্নাহ দারুল উলুম মাদ্রাসা থেকে তাকে ধরা হয়। শিশুটির পরিবার জানায়, মাদ্রাসার শিক্ষক আসলাম উদ্দিন ওই শিক্ষার্থীকে দিয়ে ব্যক্তিগত কাজ ও গরু ছাগল চড়াতে বাধ্য করতেন, কিন্তু এতে শিশুটি আপত্তি জানালে তাকে মারধর করা হতো। পায়ে শেকল বেঁধে অপর প্রান্তে মুগুর ঝুলিয়ে নির্যাতনও করা হয়। এক পর্যায়ে শিশুটি পালিয়ে গিয়ে বিষয়টি পরিবারকে জানায়। পরে আড়ংঘাটা থানায় মামলা করে পরিবার। এরপর অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। আন্তর্জাতিক প্রসঙ্গ। শ্রীলঙ্কার একটি কারাগারে বন্দীদের ভেতরে ভয়াবহ সংঘর্ষে ৪ জন রক্ষীসহ অন্তত ২৬ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। গেল ৫ বছরের বেশি সময়ের মধ্যে দেশটির কোনো কারাগারে এটি সবচেয়ে রক্তক্ষয়ী দাঙ্গার ঘটনা। সোমবার শ্রীলঙ্কার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। রাজধানী কলম্বোর উত্তরে অবস্থিত এই কারাগার থেকে আহত ব্যক্তিদের দ্রুত স্থানীয় নেগম্বো হাসপাতালে স্থানান্তর করা হয়। কর্মকর্তারা জানান, কয়েক হাজার বন্দী থাকা নেগম্বো কারাগারে রোববার সন্ধ্যায় এ সংঘর্ষের সূত্রপাত হয়। জানা যায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কমান্ডোদের ডাকা হলেও কারাগারের ভেতরে তাদের মোতায়েন করা হয়নি। দর্শক, এই ছিল সকাল 10টার খবর। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।